সেও বাচ্চার থেকে বেশি আমাকেই ভালোবাসে। আমার কাছে দীর্ঘ 13 মাস কবরের আযাবের থেকে কম ছিল না। আমরা 5 ভাই বোন। আমি যখন পড়াশোনা করতাম আমার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটি ছেলে বাইক নিয়ে এসে দাঁড়ায় থাকতো, কিন্তু তখন আমি জানতাম না সেই ছেলেটি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। তো ওখান থেকে আর কি একটু কথাবার্তা পরিচয়, উনি মাঝে মাঝে হুন্ডা টুন্ডা নিয়ে আসতো, কিন্তু তখনও উনি জানতো না যে আমি ওনার কোনো ফ্রেন্ডের ছোট বোন। এইদিকে আমাকে অনেকেই ডিস্টার্ব করতো, আমাকে অনেক বিরক্ত করতো। তো আমার একটা বান্ধবী বলেছিল যে তুমি এই ভাইয়াটার নাম বলে দাও, এই ভাইয়াটার নাম বললে তোমাকে আর কেউ বিরক্ত করবে না। তখন আমি ওর নামটা বলে দিয়েছিলাম, অমুকের গার্লফ্রেন্ড। আচ্ছা আচ্ছা। আসলে এটা একটা দুষ্টামির ছলে ছিল। তখন আমি বাধ্য হয়ে ওনার নামটা বলতাম যে আমি অমুকের গার্লফ্রেন্ড, আমাকে যাতে কেউ বিরক্ত না করে। তো এইটা বলাতে তখন আর কি সবাই, যেহেতু ওনাকে কম বেশি সবাই চিনে, ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে যে আমি কবে কখন কোন সময় কে আমার গার্লফ্রেন্ড, কোন মেয়েটা বলছে আমার গার্লফ্রেন্ড একটু দেখি। তখন জিজ্ঞেস করছে, আমি ভয়ে কান্না করে বলে দিছি যে ভাইয়া এমন এমন আমাকে বিরক্ত করে, তো আমি আপনার নামটা আমাকে একজন বলতে বলছে, আমি বলে দিছি, কান্না করে দিছি। সে আর কিছু বলে না, একটা নাম্বার দিছে যে তোমার কোনো প্রবলেম হলে আমাকে এই নাম্বারে কল দিও। তো এরকমই ফোনে কথা হয়তো একটু একটু, পরে একদিন দেখা হইলো ঈদের দিন। তখন তারপরও সে জানতে পারেনি যে আমি তার কোনো ফ্রেন্ডের ছোট বোন। আপনি যখন প্রথম জানলেন যে উনি বন্ধুর বোন, আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? আমি তো অনেক ছোট দেখছি তখন। আপনি আগে থেকে চিনতেন কিন্তু মেলাতে পারেন নাই? আগে দেখছি কিন্তু ওইভাবে কখনো যে বড় হয়েছে সেটা আমি আর দেখি নাই। তো পরে আর না, তখন আমি ওকে অ্যাকসেপ্ট করি নাই। তারপর আমি ফোন দিতাম, বিরক্ত করতাম, আমি একটু সিরিয়াস হয়ে গিয়েছিলাম। ওনাকে দেখে পছন্দ হয়েছিল? হ্যাঁ, একটু কথা বলতে বলতে একটু দুর্বল হয়ে গিয়েছিলাম। তারপর মন খারাপ থাকতো, একটু ফোন দিতাম, আমার ফ্রেন্ডরা ওনাকে ফোন দিত যে এরকম এরকম ভাই আপনি তো কথা বলেন না। তখন বললো যে ও তো আমার বন্ধুর বোন, এরকমটা তো আমি দুষ্টামি করতে পারি না। যাই হোক, আমিও একটু দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু নিজেকে সামলে নিছি। তখন এটা বলেছে, তখন একটা দিন সময় ধার্য করে আমরা একটু দেখা করলাম, একটু কথা বললাম, রিকোয়েস্ট করে কথা বললাম। ঠিক ওই দিনই ঘটনাটা ঘটলো যে ওনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হইলো, একটা বড় ধরনের একটা ইনজুরি হয়েছিল, ওনার জীবন মরণ প্রশ্ন তখন। তো ওনাকে স্কোয়ারে নিয়ে ভর্তি করা হইলো। তো আমি ফোনে আর পাই না, হঠাৎ করে মাঝরাতে ফোন বাজে যে এমন এমন আরিফ তো হসপিটালে, ওখানে তোমার সাথে মিট আপ করার কথা ছিল, কিন্তু ও তো ওখানে না যেয়ে আরেক জায়গায় যে ওখানে তো গন্ডগোল হয়েছে। হ্যাঁ, পরের দিন সকালে স্কোয়ার হসপিটালে সাভার থেকে অনেক দূর, চিনি না। তোর থেকে এই লোকেশন নিয়ে তারপর আসলাম, এসে দেখি যে গুরুতর অবস্থা ওনার, তো আইসিইউতে, গলায় অনেক বড় একটা ইনজুরি, বাঁচে না মরে ঠিক নেই। জাস্ট ওই সময়টাই মানে আমি জানতে পারি যে ফ্যামিলিতে ওর মা নেই। তখন আমার আরও বেশি মানে আমি দুর্বল হয়ে যাই, আরও বেশি খারাপ লাগা, মায়া লাগা যেটাকে বলে কাজ করে, ঠিক তেমনটাই হয়েছে। তারপরে যখন আমি রেগুলার হসপিটালে যাতায়াত করতাম, একটা পর্যায়ে সেও দুর্বল হয়ে যায়। হসপিটালে প্রায় 15 দিনের মতো ভর্তি ছিল, ক্লাস না করে ডাইরেক্ট হসপিটালে চলে আসতাম। সাভার থেকে প্রায় প্রতিদিনই আসতেন স্কোয়ারে? হ্যাঁ। তখন ওর প্রতি আস্তে আস্তে মায়াটা বাড়তে থাকে। আমি প্রথমে তো জানি না যে কে আসছে, তখন আমার জ্ঞান নাই, টোটালি জানি না কে আসছে কে গেছে সেটা জানি না। 3 দিন পর কি 4 দিন পরের থেকে জানতে পারি যে আমি স্কোয়ারে। তারপর ওরে মাঝে মাঝে দেখতাম, আমার বড় ভাই আসতো, আমার এক ফ্রেন্ড ছিল রনি নামে, ও হচ্ছে ওরে পরিচয় করে দিয়ে বোন হিসাবে আনতো। তখন ওইভাবেই করে আমার বড় ভাইয়ের সামনে আসতো। ওই ওর পরবর্তী থেকে পরে ও আমার ফ্রেন্ড ওকে সবসময় সেভ করে নিয়ে আসতো, নিয়ে যেত, ভাইয়া বুঝতে পারতো না। তো ওইভাবে আস্তে আস্তে পরে আমি ওখান থেকে চিকিৎসা শেষ করে সাভারে আসলাম। তারপর আস্তে আস্তে কথা হইতে হইতে একটা পর্যায়ে গভীর হয়ে গেছে। তারপর একটা পর্যায়ে আমাদের বাসায় জানাজানি হয়েছে। আমার ভাই ব্যাপারটা আর কি প্রায় 1.5 বছর পরে হোন্ডার পিছনে দেখে ফেলছে। যখন দেখলো ও আমাকে নামাই দিয়ে চলে গেল, তারপর আমাকে ভাইয়া শুধু বললো যে তুই বাসায় যা। তখন বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমার ভাই আমাকে 2টা থাপ্পড় দিছিল। তো ফোন তো নিয়ে নিছে আমার থেকে, ফোন নিয়ে নেওয়ার পরে ওই আমাকে ফোনে পাচ্ছে না। আসলে ঘটনাটা তো ও জানে না যে আমার ভাই এদিক দিয়ে দেখে ফেলেছে, ফোন নাই, আমার সাথে যোগাযোগ করতে পারছে না। কোনো না কোনোভাবে একটা বাচ্চা ছেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে। তখন আমি ঘটনা বলি, তখন আমি অনেক কান্না করি যে আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। আপনাকে পুরো বন্দি বাসায়? হ্যাঁ, মানে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, অনেক উল্টাপাল্টা কথা বলছে, এখন জানি না কি হবে। তখন ওর আবার একটু রাগ বেশি, তখন আবার ও বললো যে তুমি কোনোভাবে বাসা থেকে বের হও। একটাই কথা, কারোর প্রয়োজন নাই, ও গায়ে হাত দিয়েছে যেহেতু, ওদের কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়ির সাথে আর কোনো কথা বলার দরকার নাই, যেহেতু মারধর করেছে। হ্যাঁ, কোনোভাবে যেভাবেই হোক তুমি বাসা থেকে বের হও। সবাই যখন দুপুরবেলা ঘুমাচ্ছিল, ঠিক ওই সময়টাই আমি
কাজে লাগাইছি, গেটটা খুলে আমি বের হয়ে গেছি। বের হয়ে ওর এখানে চলে আসছি। চলে আসার পরে তারপরে বললাম যে এইভাবে তো হচ্ছে না, যেহেতু জানাজানি হয়েছে, ওরা তো একটা বড় কোনো কিছু ডিসিশন তো নেবে, কিছু তো করবে পরিবার থেকে। হ্যাঁ, তখনই আমরা ডিসিশন নিয়েছি যে বিয়ে করব। তারপর ওই যে রনির কথা যে বললাম, ওর ফ্রেন্ড, তখন রনি আমার ভাইয়াকে ডাকায় আনছে। যেহেতু বিয়ের মেন ভিলেনটাই ছিল আমার ভাই, সে কোনোভাবেই এই ছেলে দুষ্ট এর সাথে দিবে না, কোনোভাবেই না। তখন ওই যে ওই ফ্রেন্ড আমার ভাইকে ডাকায় এনে অনেক কিছু বলে টলে, অনেক কিছু বুঝা টুঝা ওকে দাঁড় করাই আমাকে বিয়েটা করেছে। আপনার ভাই ছিল? হ্যাঁ, ওই প্রধান সাক্ষী হয়ে বিয়েটা ওই হয়েছে। মানে ওকেই সাক্ষী রাখা হয়েছিল, ওখানেই দাঁড় করায় ওখানে আমাদের বিয়েটা হয়। তারপরে আপনার বাসাতে আমাকে নামাই দিয়ে আসলো, তুমি যাও, এখন আর তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তুমি যাও, ও বাসাতেও কোনো কিছু বলবে না তোমার ভাইয়া। তারপর আমি বাসায় গেলাম, বাসাতে আমাকে আর কোনো কিছু বলে না, আর বাসাতে আমার বাবা মা কোনো কিছু জানে না। পরে একদিন হঠাৎ আমার ভাইয়া বাসায় বলে দিছে ওরা দুজন বিয়ে করে ফেলছে। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে একটা পর্যায়ে আমার বাবা ওর বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে কথাবার্তা বলে, তখন আমার ভাসুরও, তারও কোনো অবজেকশন ছিল না, যেহেতু ভাই বিয়ে করেছে, ভাইয়ের বউকে তো বাসায় নিতেই হবে। পরে এরকমভাবেই পড়াশোনাও চলতে থাকে, বাসার সবাই যেহেতু জানে, যাতায়াত ছিল। তো একটা সময় বাবা বলতো যে এখন ওকে কিছু করতে বলো, পড়াশোনার পাশাপাশি ওকে কিছু করতে বলো, অনেকদিন তো হয়েছে বিয়ে, এভাবে আর কিভাবে। হাজব্যান্ড যিনি, উনি কিছু করছিলেন না? না, তখন সে পড়াশোনার পাশাপাশি হয়তো তার রাজনীতি করতে, একটু গ্রুপ ঘোরাঘুরি করতো ফ্রেন্ড সার্কেলদের সাথে। ওই ব্যাপারটা নিয়ে আমার বাবা চাইতেছিল আমাকে একবারে তুলে দেওয়ার জন্য, যেহেতু যাতায়াত ছিল একবারে তুলে দিবে অনুষ্ঠান করে, এইটাই আর কি চাচ্ছিল আমার বাবা। তো আমাকে বারবার যখন এই কথাটা বলতেছিল আমার অনেক খারাপ লাগতেছিল। তখন একটা পর্যায়ে আমার বাবা বলেছিল যে এইভাবে গুন্ডামি করে বা ই করলে কি হবে, কিছু তো করতে হবে, বিয়ে করেছে, বউ তো চালাইতে হবে। তখন ওই ব্যাপারটা আমার খুবই মানে খারাপ লাগছে, অনেক কষ্ট পেয়েছিলাম ব্যাপারটায়। উল্টাপাল্টা কথা বলতো, তোমার হাজবেন্ড বিয়ে করেছে, তোমাকে ফেলে রেখেছে এখানে, কেন নিয়ে যাচ্ছে না। তখন ব্যাপারগুলো অনেক কষ্ট লাগতো। আমিও তো অনেক ছোট ছিলাম, খুব বেশি বড় ছিলাম না, ভুল একটা করে ফেলেছিলাম। কিন্তু মানে একজন বাবা বলতো, বাবার পাশাপাশি মাও বলতো, মার পাশাপাশি ভাই বোনরাও বলতো, উঠতে বসতে একটাই কথা, তোমার হাজবেন্ড কেন কিছু করতেছে না, বিয়ে করেছে কেন দায়িত্ব নিচ্ছে না, বাবার বাড়িতে কতদিন বসে থাকবা। সবার এক পর্যায়ে কথা শুনতে শুনতে আমি অনেক বেশি কষ্ট পাই, একটু অন্যরকম হয়ে যাই। তখন আমি মানে রাগ করে ডেকে বলি আমাকে নিয়ে যাও, আমি আর এই দৌযোগে থাকতে পারতেছি না। তখন মানে আমি অনেক বেশি কষ্ট পাই, অনেক কান্নাকাটি করি, তখন আমাকে ও রাগ করে ওদের বাসায় নিয়ে চলে যায়। সেই দিন থেকেই আমার সংসার জীবনের আমাদের একসাথে পথ চলা শুরু। আমাকে যখন বাসায় নিয়ে আসলো তারপর থেকে কিন্তু আমি কখনো আমার বাবার বাড়িতে যোগাযোগ করিনি। বিগত 14 বছর আমি আমার বাবার সাথে কথাও বলিনি, বাবার চেহারাও দেখিনি। ইভেন আমার বাবা মারা গেছে গত 3 বছর। লাস্ট আমি আমার বাবাকে দেখতে গেছি আইসিইউতে ডাইরেক্ট, উনি মাইন্ড স্ট্রোক করেছিল, ডাইরেক্ট আমি আইসিইউতে গিয়েছিলাম। আমি 14 বছর আমার বাবার সাথে মায়ের সাথে কোনো যোগাযোগ করিনি। বাড়িতেও আসেন নাই? না, আমি কখনো বাড়িতেও যাইনি। মাঝে মাঝে ও আমার ছোট ভাই বোন দুটাকে নিয়ে আসতো। অপরদিকে আমি না গেলে কি হবে, সে কিন্তু আমার বাড়ির সাথে রেগুলার যাতায়াত করতো, মানে সবকিছুই তার ঠিকঠাক ছিল। তো আপনি কি চেষ্টা করেছিলেন কখনো আপনার স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য? ও আমাকে ছাড়া ওই বাসায় থাকতে চায় না, বড় কথা হচ্ছে এটা। মানে ওকে অনেক বুঝাইছি, চলো ওই বাসায় যাই, একটু দেখি, ঘুরে আসি, আব্বু আম্মুকে দেখে আসি। কোনোভাবে আমাকে কনভিন্স করতে পারে কিন্তু না। ওর কথা হচ্ছে আমি এই বাসায় স্যার যাবো না। আমি অনেকবার ওকে নিয়ে যেতে চাইছি, বাসার সামনে থেকে ঘোরায় নিয়ে আসছি, কিন্তু বাসায় ঢুকে নেই। সেখান থেকে ওনার বাবা মা ওনারাও কখনো আপনার এখানে আসে নাই? হ্যাঁ, তারা আসছিল, এসে মেয়েকে অনুরোধ করা? হ্যাঁ সেটা করছে তাকে। তার কথা হচ্ছে যেখানে আমার হাজবেন্ড ছোট হয়েছে সেখানে আমি যাব না। তো তারে বুঝলাম, তারে বুঝাইছি তখন যে তোমার বাবা মা তোমার ভালোর জন্যই বলছে, খারাপের জন্য তার বলে নাই। আমি জানি, আমার মনে কিছু কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, যে উঠতে বসতে আমি ছোট মানুষ ভুল করেছি, আমাকে এই কথাটা তারা উঠতে বসতে শুধু বলতো, একটা কথাই বলতো, নিয়ে যেতে বলো, কিছু করতে বলো, এইভাবে কতদিন বাবার বাড়িতে বসে থাকবা। এই কথাগুলোই মানে আমার বাবা যখন আমাকে যেদিন বলছে আমি অনেক বেশি কষ্ট পাইছি। তারপর আমার একটা চিন্তা ভাবনা ছিল, দেখি আমার হাজবেন্ড কি বসেই থাকে না, কখনো কোনো দিন কি আমার হাজবেন্ড কোনো দিন সাকসেস হবে না। আমার হাজবেন্ড সাকসেস, 14 বছরে আমার হাজবেন্ড সাকসেস। সে বিজনেস করেছে, সে সাকসেস, সে নিজের বাড়ি করেছে, গাড়ি করেছে, সব কিছুতে সে সাকসেস। আমি এক কথায় বলতে গেলে আমি আমার হাজবেন্ডকে ছাড়া কোনো কিছু বুঝি না, এখনও না। আপনি যদি বলেন যে আপনার তো বেবি হয়ে গেছে, আপনার কি বেবির প্রতি কোনো অ্যাটাচমেন্ট? হ্যাঁ আছে, কিন্তু বেবি কোত্থেকে আসলো? আগে আমার হাজবেন্ড আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি আমার বাচ্চার থেকে আমার স্বামীকে বেশি ভালোবাসি,
আমার হাজব্যান্ডের একটা ব্যক্তিগত প্রবলেম ছিল, সেই সময়টা আমার অনেক কষ্টের ছিল, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরও আমি ভেঙে পড়িনি, আমি নিজের দিক থেকে অনেক স্ট্রং ছিলাম। যেভাবেই হোক যুদ্ধ করে হলেও আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, সেটা যেভাবেই হোক। যেখানে যে যেভাবে বলেছে এখানে যাও, ওইখানে গেলে একটা কাজ হইতে পারে, বা ওখানে যাও, ওখানে গেলে, সব জায়গায় গিয়েছি। আমার হাজব্যান্ডের প্রতি আমার অনেক বেশি টান, যেটা আমার দুনিয়ার কারোর প্রতি নেই। যে মা আমাকে জন্ম দিয়েছে তার প্রতিও নেই। আপনার কাছে কি মনে হয় আপনার স্বামী আপনাকে আপনার ভালোবাসার মূল্যটা দিচ্ছে? 100%। তা না হলে তো 17 বছর একটা মানুষের সাথে থাকা সম্ভব না। একটা মানুষের সাথে সে যদি ভালোই না বাসে, 17 বছর কখনো থাকা সম্ভব না। সেও তার বাচ্চার থেকে বেশি আমাকেই ভালোবাসে। আমার কাছে দীর্ঘ 13 মাস কবরের আযাবের থেকে কম ছিল না। আগেও লড়াই করছি, এখনো করব, ভবিষ্যতেও করবো তার জন্য। এমন একজন স্ত্রী পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এমন একজন স্ত্রী পেলে জীবনে অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায়। একজন স্ত্রী যদি সহযোদ্ধা হয়, সাপোর্টিভ হয়, সম্পর্ক যদি অনেক ভালো হয়, এটা যে কত বড় একটা ব্লেসিং, যার জীবনে এমন স্ত্রী আছেন উনি বোঝেন। সবচেয়ে বড় কথা, ওকে আমি অনেক ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। আমরা আজকে 17 বছর, ও কখনো আমাকে ছাড়া আলাদা থাকতে পারে না, আমি ওকে ছাড়া আলাদা থাকতে পারি না। একটা রাতও না? না, কখনোই থাকতে পারি না। আর কোথাও যদি যাই তাহলে মানে সারা রাত আমরা ভিডিও কলে কথা বলবো, ঘুমাবো না। ওকে ছাড়া মানে দুনিয়া আমার কাছে অন্ধকার হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখনই কোনো বিপদে পড়ছি না কেন, ওর সর্বস্ব দিয়ে ও শেষ করে দিচ্ছে। ওর এমন কোনো গয়না নাই, এমন কিছু নাই, সব বিক্রি করে দিচ্ছে। ওর একটা পড়ার মতন গয়না রাখে নাই। আমি কখনো যদি কোনো ধরনের বিপদ, কোনো ব্যবসায়িক লস খাইছি বা অন্য কোনো ঝামেলায় পড়ছি, কখনো আমি বলতে শুনি নাই যে এটা লাগবে। ও নিজে বিক্রি করে আইনা বলে যে টাকা নাও, আমার বলতে হয় না ওকে। কখনো কোনো কিছু যে বলবো যে ভাত খাবো বা আমার এইটা লাগবে, কখনো এই জিনিসটা আমার মুখ দিয়ে বের করতে হয় না, তার আগেই হাজির হয়ে যায়। আমার সামনে এমনও ঘটনা ঘটছে, তাদের ওয়াইফ চলে গেছে, বিপদের সময় ফালায় থুইয়া ওয়াইফ একটা পেইন হয়ে দাঁড়াইছে। কিন্তু কখনো আমি, সবাই আমারে বলতো যে তুই এরকম ওয়াইফ পাইলি কিভাবে। আমি খুব ছোট বয়সে আমরা যখন আমরা মাত্র বড় হতে শুরু করছি, তখন মাত্র আমরা বিয়ে করছি। এই বয়স থেকে আমরা এইভাবে করে স্ট্রাগল করতে করতে আজকে এই পর্যায়ে আসছি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমাদের এত উচ্চ আকাঙ্ক্ষা ছিল না বা ছিল না। আজকে আমি এত দূর আসছি শুধুমাত্র ওর কারণে। আল্লাহর রহমতে এখন আমাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এমন কোনো জিনিস নাই যে আমি চাওয়ার আগে সেই জিনিসটা পাই না। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমাকে রাজরানীর মতো করে রেখেছে। এমন হাজব্যান্ড পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। যখনই দেশের বাইরে যাইতাম, তখন আমার একটাই চিন্তা থাকে, ওর জন্য কি আনতে হবে, কোন কাপড়টা আনতে। ওর শুধু একটা কথা, তুমি আসো, তুমি তাড়াতাড়ি চলে আসো, তাইলেই হবে। আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ঘোরাঘুরি করি এখনো। আমাদের এই 17 বছরের রেকর্ড যে তোমরা কিভাবে, এত মিল তোমাদের, কিভাবে তোমরা থাকো। সবার একটাই কথা, তোমাদের মধ্যে এত ভালোবাসা, এত বন্ডিং, এটা কিভাবে? আমাদের যে মনে করেন যে বন্ডিংটা, মনে করেন আমার যদি কিছু হয়, সে তো আধা পাগল হয়ে যায়। তার দুনিয়া একদিকে, আমি একদিকে, সেম আমারও। আমার দুনিয়াটা একদিকে, সে একদিকে। আমার লাইফের মেন পার্ট উনি ছাড়া আমার এই দুনিয়া, মনে করেন যে কোনো কিছুর বিলাসিতা বলেন বা যে কোনো কিছু, আমার কিছুর দরকার নাই। আমার হাজবেন্ড আমার কাছে থাকলেই হবে, আমার এই দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। এইটা আমার পেজ, আমি ছোটোখাটো কন্টেন্ট বানাই আমার হাজবেন্ড এবং বাচ্চাদেরকে নিয়ে, যা আমি সারা দিন করি টুকটাক। এটা আমি কোনো টাকার জন্য করি না, জাস্ট এটা আমার শখ। একটা ইউটিউব চ্যানেলও আছে আমার, তাহাজ ব্লগ দিয়ে, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে ভালো রেখেছে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা দিয়ে উঠতে হবে, বা তেমন কোনো শখ আমার নাই। আমার যতটুকু শখ আছে, আমার দেশ বিদেশ ঘোরা, আমার হাজব্যান্ড আমাকে সব কিছুর শখ আমাকে পূরণ করতেছে। তো সে তার ওয়াইফের প্রতি খুব কেয়ারিং, সব দিক থেকে। আমি বের হয়েছি, আমি কি পড়েছি না পড়েছি, সব খেয়াল করবে সে। আমার বড় মেয়ের বয়স বর্তমান 13, আরোহী। আর আমার ছোট মেয়ে, তার বয়স বর্তমানে 8 বছর। দোয়া, আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়াতে অনেক ভালো আছি। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। যেহেতু 17টা বছর একসাথে পার করে দিয়েছি, অনেক ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছুই ছিল, অনেক কষ্ট, অনেক কিছু মিলিয়ে আমরা 17 বছর পার করে দিয়েছি।
আমি চাই আমি যে কদিন বেঁচে থাকবো এই জীবনে আমি এই মানুষটার হাত ধরে যেন বেঁচে থাকতে পারি, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। কখনো তোমাকে বলা হয়নি আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও থ্যাংক ইউ। যতটুকু ভালোবাসি সেটা তো আমার সবকিছুতেই কার্যক্রমে তুমি প্রকাশ পাও না? আজকে লাভগুলোতে এসে লাভ দেখে আরো বেশি ভালোবাসা বেড়ে গেল তোমার জন্য। ভালো থেকো। আজকে এমন একটা সম্পর্কের গল্প আমরা নিয়ে আসার চেষ্টা করেছিলাম এবং ওনাদের আজকের এই গল্পটা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। আমি অবাক হয়ে শুনছিলাম একজন মানুষের প্রতি একজন মানুষের টান, যারা সত্যিকার অর্থেই স্বামী স্ত্রী, একজনকে আরেকজন যেভাবে সাপোর্ট করে এবং বিপদে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এই জিনিসগুলো মনে রাখবার মতো, শিখে রাখবার মতো। আমরা আশা করি আপনারা এখান থেকে প্রয়োজনীয় দীক্ষা নেবেন, শিক্ষা নেবেন এবং আপনারাও আপনাদের জীবনে এগুলো অ্যাপ্লাই করবেন। আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।